চব্বিশ সালের ১৯ জুলাই মধ্যরাতে ঘোষিত হয়েছিল ৯ দফা। প্রথম দফাতেই ছিল হত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। শেখ হাসিনা সেই দাবি উপেক্ষা করে উল্টো দমন পীড়নের পথ বেছে নেন। এরপরই আন্দোলন মোড় নেয় নতুন দিকে। ৯ দফা গিয়ে দাঁড়ায় ১ দফায় শেখ হাসিনার পতন। তবে সেই ১ দফা পর্যন্ত পৌঁছানোর পথটা ছিল ঘোর প্যাচে ভরা। উত্তাল জুলাই থেকে ৩ আগস্ট রাত পর্যন্ত ঠিক কী ঘটেছিল, কারা কথা রাখেনি, তারেক রহমানের ভূমিকা, আর শেষ মুহূর্তে কিভাবে এলো সেই ঐতিহাসিক ১ দফা। প্রায় ২ বছর পর নিজের ফেসবুক টাইমলাইনে সেই রোমাঞ্চকর কাহিনী তুলে ধরেছেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। কাদের তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ১ আগস্ট ৬ সমন্বয়ক ডিবি হেফাজত থেকে মুক্ত হলেও তাদের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। কাদের নিজে, মাহিন, মাসুদ আর রিফাত মিলে ২ আগস্টের কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে ডিবি ফেরত সমন্বয়কদের একাংশের সাথে তাদের বাকবিতণ্ডা বাধে। বাকবিতণ্ডা নিরসন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে পরদিন জুমার পরে অনলাইনে মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জুমার নামাজের পর অনলাইনে মিটিং শুরু হলো। মিটিংয়ে কেবল তৎকালীন ছাত্রশক্তির নেতৃবৃন্দই ছিলেন, হাসনাত সার্জিস ছিলেন না। মিটিংয়ের প্রথম এজেন্ডা ছিল আন্দোলন কন্টিনিউ করা হবে কিনা। কাদেরের মতে ১-২ জনের বিচ্ছিন্ন মতামত বাদে বাকি সবাই আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। সিদ্ধান্ত হয় কাদের, মাসুদ, রিফাত, মাহিন আগামী ৩-৪ দিন আন্দোলন পরিচালনা করবে আগের মতোই। সিনিয়ররা পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যুক্ত হবেন। আপাতত তারা পেছনে থাকবেন। মিটিং শেষ হতেই তার বাসায় আসেন এক নারী সাংবাদিক ও ওয়াহিদ আলম। তাদের পরামর্শে কাদের যোগাযোগ করেন ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসির এবং শিবিরের সাদিক কায়েমের সাথে। রাকিব ভাই, আমি একটু বলি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে কালকে এটা দেওয়া সম্ভব হবে না? তাহলে কি আমরা কি ওই যে জানাজা কর্মসূচি করবো এরকম কিছু করবো কিনা? বুঝিনি বিষয়টা আমি। এটা আমার ব্যক্তিগত মতামত হলো, আগামীকাল দেবো না, কিন্তু এটা আগামীকাল সকাল ১১টা ১২টার সময় ঘোষণা করো। এটা ভালো প্রোগ্রাম, অবশ্যই করতে হবে এটা, এবং আমরা সেক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখবো। পরে ১ দফা ঘোষণায় সম্মতি দেওয়ার আগে নাসির জানান তারেক রহমানের সাথে কথা বলে বিষয়টি জানাবেন। পরে নাসির কাদেরকে ফোন করে জানান ১ দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। অর্থাৎ তারেক রহমান তখন ১ দফার পক্ষে চূড়ান্ত সমর্থন জানিয়ে দিয়েছেন। মূলত লন্ডন থেকে তারেক রহমানের রাজনৈতিক অনুমোদন ও সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার পর আন্দোলন মূল গতি পেয়ে যায়। এরপরের ইতিহাস সবার জানা। কাদেরের ভাষ্যমতে ঘোষণাপত্র তৈরির মাঝপথে হঠাৎ ফোন বন্ধ করেন রিফাত, মাসুদরা। পরে ফোনে তারা জানান নাহিদ ইসলামের সাথে কথা হয়েছে, তারা সম্মতি দেননি। কাদের তাদের বোঝানোর চেষ্টা করলে রিফাত প্রতিশ্রুতি দেন পরদিন নাহিদ ইসলামরা মাঠ থেকে ১ দফা না দিলে তারা ৪ জন মিলেই দেবেন। সেই ভরসায় প্রস্তুত করা ভিডিও বার্তাটি সে রাতে আর প্রকাশ করা হয়নি। কাদেরের মতে মূল আলোচনাটা হয়েছিল তাইসির কাদের চৌধুরীর বাসায়। পরে যুক্ত হন সাংবাদিক জুলকার নাইন সায়ের ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন। তবে রাতের বেলায় নির্দিষ্ট কোনো মহল থেকে চাপ দিয়ে সমন্বয়কদের ১ দফায় রাজি করানোর অভিযোগ সরাসরি নাকচ করেন কাদের। তিনি বলেন, নিজেদের মৃত্যু ঝুঁকি নিয়ে যারা সমন্বয়কদের নিরাপত্তা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে চাপ দেওয়ার এই ন্যারেটিভ মোটেও সত্য নয়। পরবর্তীতে অগুন্তি ছাত্র জনতার রক্ত ও অভূতপূর্ব বীরত্ব গাথার মধ্য দিয়েই অর্জিত হয় ৫ আগস্টের ঐতিহাসিক বিজয়। ছাত্র জনতা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ইস্পাত কঠিন ঐক্যের মুখে ধূলিসাৎ হয় দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, পতন ঘটে ফ্যাসিবাদের। হাজারো শহীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আর সেই গণ অভ্যুত্থানে লন্ডন থেকে তারেক রহমানের রাজনৈতিক দিক নির্দেশনা ও ঐতিহাসিক ভূমিকা কতটা সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ ছিল, তাই যেন নতুন করে পরিষ্কার করলেন তৎকালীন সমন্বয়ক আব্দুল কাদের।